ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? মন চাইতেছে তাই। তোকে বলতে হবে নাকি? না, এমনি আর কি। যা সোফায় গিয়ে ঘুমিয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে পড়ল, আমিও বালিশ এনে সোফায় ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়তেছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়, ব্যাস জায়গায় সব শেষ। এসবের কিছু একটা হাল করতে হবে ভাবতেছি। তখন ওই মাথায় একটা আইডিয়া আসলো, তাই মেহেদি ভাইকে ফোন দিলাম রাতে, দিয়ে সবকিছু বলে দিলাম। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইদের নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম কখন জান্নাত আসবে। জান্নাত আসলেই গেট থেকে একজন ইশারা দিবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। 10 মিনিট পর গেট থেকে ইশারা করলো জান্নাত আসতেছে। সবাই জান্নাতের যাওয়ার রাস্তায় উল্টো দিকে মুখ করে বসলাম। জান্নাতকে আমাদের কাছে আসতেই মেহেদি ভাই বলে উঠল, আচ্ছা হুসাইন, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করতেছিস কেন? সত্য বলবো নাকি মিথ্যা? সত্য করে বল। কারণটা হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগী, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোমার মাথা ঠিক আছে? আপুকে বললে তো উনি আমাকে জানে মেরে দিবে। জান্নাত আমাদের পিছনে আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য গেটের কাছে থাকা ছেলেটাকে চোখ দিয়ে ইশারা করলাম। ছেলেটা হ্যাঁ সূচক উত্তর দিল। ব্যাস আবার অ্যাক্টিং এ চলে গেলাম। তাহলে এখন কি করবি? কি আর করব, এই কয়েক মাসে যদি উনি আমাকে ভালোবাসে তাহলে বংশের বাতি জ্বালাবো, না হলে কোনো কিছু করার নেই। জান্নাত তো তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইলেও পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাতও তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেসে গেছি মেহেদি ভাই। এখন কি করব বুঝতেছি না। কি আর করবি, আল্লাহ আল্লাহ কর, যেন জান্নাতের মনে তোর জন্য ভালোবাসা জন্মায়। তারপর সবাই মিনিট খানেক চুপ থাকার পর ছেলেটা ইশারায় বলল জান্নাত চলে গেছে। ব্যাস প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনার জ্বালানোটা আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ায় ফেলবো, এখন সেই সময়টা এসে গেছে। তারপর দেখাবো আমাকে জ্বালানোর মজাটা। তারপর ওনারা হালকা হাসলেন। ওই দিনের মতো ক্লাস করে আমি আগে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম। হঠাৎ পিছন থেকে কারোর গলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন এলেন? এই একটু আগে। উনি আমার দিকে তাকাচ্ছেন না, আর চোখে তাকাচ্ছে। বুঝলাম নজর মিলাতে পারছে না, তার মানে প্ল্যান কাজ করতেছে। ও, তা হঠাৎ কফি নিয়ে আসলেন আমার জন্য কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। বলে উনি কফির মগটা আমার হাতে দিয়ে চলে গেল। হালকা হেসে আমি কফি খেতে শুরু করলাম। তারপর এভাবেই কাটতে লাগলো দিনগুলো। কিছুদিন যাওয়ার পর থেকে জান্নাত আপু ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়। পরীক্ষা সামনে, তাই আমিও এটার সুযোগ নেই। আপুকে রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, ওনার জন্য কফি বানিয়ে দেওয়া, ওনার খাওয়া দাওয়া নিয়ে একটু মাথা ঘামানো, এসবে পুরো মনোযোগ দিতে লাগলাম। আর তাই কিছুদিন ধরে উনি আমার সাথে কোনো খারাপ আচার আচরণ করেন না। কেমন যেন বদলাতে লাগলেন উনি। আমার চোখের দিকে চোখ মিলান না উনি। কেন জানি মনে হয় উনি আমার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে এই ভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তো শ্বশুরকে বললেই তো পারিস। তুমি পারবে কিনা সেটা বলো। তা কে তোর সেই ফ্রেন্ডটা? মারিয়া। কি, তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনতেছি। মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি?
এবার বুঝেছো কেন শ্বশুরকে বলিনি? কিন্তু হুসাইন, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে যাচ্ছিস। এখানে ভুলের কোনো কিছুই নেই। আর এমনিতেও আর 8 মাস পর তো আমাকে জান্নাত ছেড়েই দিবে, তখন আমি কি করব? আমার লাইফটা গুছাতেও তো কাউকে লাগবে, তাই মারিয়াকে আমার দরকার। ওকে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। এডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো। এখন নিজে জ্বলবে আর বুঝবে উনি, অন্যকে জ্বালালে কেমন লাগে। সবকিছুর হিসেব আমি নিব গুনে গুনে। ওকে, তুই মাথা ঠান্ডা কর আর যা করবি ভেবেচিন্তে করিস। আগে এটা বলো, তুমি কি এবারও ভার্সিটিতে থাকবে নাকি? আমি তো এখান থেকে রাজনীতি করি, তাই আরো কয়েক বছর আছি এখানে। তাহলে তো ভালোই। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। হালকা কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি থেকে মারিয়ার কাছে অফার পাঠালো। মারিয়া নিজেও জানে না আমি এটা করতেছি, যার কারণে মারিয়া ভার্সিটিতে চান্স পেয়ে রাজি হয়ে যায়। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল আসলো, তাই রিসিভ করলাম। কিরে, তুই কই? নাস্তা করতেছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এখনই আয়। কি? ওকে, আমি এখনই আসতেছি বলেই ফোনটা রেখে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। তখন ওই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। নাস্তা শেষ করে তারপর যাবি, বসে নাস্তাটা শেষ কর। ওকে বলেই আবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম। শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করি। ভাইয়া, মারিয়া কই? ওইখানে আছে। ও একলা একলা অনেক নার্ভাস ফিল করতেছিল, তাই আমার বান্ধবীদের বললাম মারিয়াকে কোম্পানি দিতে, আর ওরা ওইখানে মারিয়াকে নিয়ে গল্প করতেছে। তুই যা। বলেই মেহেদি ভাইকে জড়িয়ে ধরলাম। তারপর বাগানে চলে গেলাম। আমাকে দেখে বাকিগুলো উঠে চলে গেল। মারিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। সাথে সাথে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম মারিয়া আমাকে জড়িয়ে ধরতেছে না। বুঝে গেলাম মারিয়ার মাঝে কোনো একটা কাহিনী আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। ছেলেটা কে, যার জন্য আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে আছে। আচ্ছা বসো এখানে, আর এত অবাক হওয়ার কিছুই নেই। তো এবার বলো, ছেলেটা কে? তুমি চলে যাওয়ার পর ওর সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে। তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে ঠিক করে আমার। 5 মাসের জন্য সিয়াম দেশের বাইরে গিয়ে আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তা কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়া, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মাথা নেড়ে না করলো। শুনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভালোভাবে লেখাপড়া করো, বন্ধু হওয়া যাবে তোমার। কাঁদো কাঁদো অবস্থায় মাথা নেড়ে হ্যাঁ বলল। ওকে, তো বিয়ের সময় আমি কি যেতে পারবো? মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, বিয়ের সময় দাওয়াত পাবো তো নাকি? না, খারাপ বলে দাওয়াতও দিবে না। এবার মারিয়া হেসে উঠল। দোয়া করি এই হাসিটা যেন সারা জীবন থাকে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার সংসার লাইফ কেমন চলতেছে? কার সংসার লাইফ? কেন, তোমার আর জান্নাত আপুর? হালকা হাসলাম ওর কথায়। মারিয়া সব বুঝে গেল। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে হবে আর 8 মাস পরে। কি হবে? ডিভোর্স। কি? যা শুনেছো তাই। ডিভোর্স কিসের জন্য দিবে? আর তাহলে তোমাকে বিয়ে করেছিল কেন? তোমার কি মনে হয় জান্নাত আমাকে সংসার করার জন্য বিয়ে করেছে? না, জান্নাত আমার উপর প্রতিশোধ নিতে বিয়েটা করেছিল। তারপর আমাদের মাঝে 1 বছরের একটা কন্ট্রাক্ট হয়, আর সেটা সময় আছে আর মাত্র 8 মাস। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। তাহলে শুনো, তারপর প্রথম থেকে সবকিছু খুলে বললাম মারিয়াকে। এই 6 মাসে এগুলো হয়েছে আমার সাথে, জানি না বাকি 8 মাস। খেয়াল করে দেখি মারিয়ার চোখের কোণে পানিতে টলমল করতেছে, আর মায়াভরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ও সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। সরি। সরি হুসাইন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে থুর, কি বলো? তুমি যাকে পছন্দ করছো সে নিশ্চয়ই ভালো হবে, চিন্তা করো না আমাকে নিয়ে। আমার কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো শিওর নাই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখে পানি আটকাতে পারলো না। ওর মন ঠিক করা লাগবে, কি করা যায় ভাবতেছি। মারিয়া, আমার একটা কথা রাখবে? বলো। মারিয়া, তুমি তো আর আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জান্নাতের উপর আমার প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর উপর কিসের প্রতিশোধ নিবে তুমি? আর কিরকম হেল্প? জান্নাত যে আমাকে এতটুকু জ্বালিয়েছে সেগুলোর প্রতিশোধ নিব জান্নাতের থেকে।
আর হেল্পটার কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর মারিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে, তাই তো? মারিয়ার কথা শুনে চমকে উঠলাম। ও আমার মনের কথা কিভাবে বুঝতে পেরে গেল? ও কিভাবে জানলো আমি এটাই বলতাম ওকে? শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখনো আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনো আমার কাছে সেই আগের হুসাইনই আছো। ওর কথাগুলো শুনে হালকা হাসলাম, কারণ মারিয়া নাকি আমার চোখ পড়তে পারে এটা আগে থেকেই জানি। এবার হয়তো চোখ পড়েছে, তাই কিছুটা হালকা হাসলাম। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। মারিয়া কিছু না বলে কেমন জানি একটা সন্দেহমূলক হাসি দিল। কি হলো, হাসলে কেন? না, এমনি। আচ্ছা, এটা বলো যে এখানে র্যাগিং এর কি অবস্থা, মানে কি কি করতে বলে? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। এবার আমি মুচকি হাসলাম। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি, বলেই মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নতুন পুরাতন প্রায় সবাই আছে এখানে, তাই আমি মারিয়া মেহেদি ভাই তিনজনে একটা টেবিলের উপর দাঁড়ালাম। অ্যাটেনশন গাইস, সবাই তাকালো আমার দিকে। হাই, আমি হুসাইন, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। এতটুকুর বেশি আমি কিছু বলতে চাই না। আর আমার সম্পর্কে পুরাতন যারা আছে সবাই জানে, বিশেষ করে নতুন যারা এসেছো তারা কিছুদিনের মাঝে আমার সম্পর্কে জানতে পারবে। সো আমি যেটা বলতে এসেছি, এই যে এই মেয়েটা, ওর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড। মারিয়া ভার্সিটিতে নতুন ভর্তি এসেছে, তাই টেনশন আছে র্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র্যাগিং করলেও আমার ফ্রেন্ডের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারপর মারিয়াকে নিয়ে গাছতলায় চলে আসলাম। র্যাগিং এর চিন্তা গিয়েছে? এমন ভাবে না বললেও পারতে। এখন তো কেউ ফ্রেন্ড হতে চাইবে না। সমস্যা কি? তুমি আমাদের টিমের মেয়েদের সাথে চলাফেরা করবে। তারা তোমার সিনিয়র। তো কি হয়েছে, কিছুদিন হলে ফ্রেন্ডশিপ ঠিকই হয়ে যাবে। ওকে, দেখি। তা এখন কি করবে? কি আর করব, বাসায় যাব। ও হোসাইন, তুই তো লাস্ট প্ল্যানটা করবি কবে থেকে? জান্নাতাপুর পরীক্ষা শেষ হয়ে যাক, এখন করলে ওনার পরীক্ষা খারাপ হবে, আর আমি চাই না পরীক্ষায় এসব সমস্যা হোক। ওকে, তাহলে মারিয়া ততদিন রিল্যাক্সে ক্লাস করতে থাকুক। ওকে, তা মারিয়া তুমি কোথায় থাকো এখানে? চাচার বাসায়। ও, তাহলে তো ভালোই। তারপর ওনাদের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। জান্নাত পড়ছে, তাই আর ডিস্টার্ব করলাম না। বিকেলে ছাদে হাঁটছিলাম, তখন জান্নাত এসে আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? কি? কালকে আম্মু আব্বু আসবে এখানে, তাই বাজারে যা গিয়ে সব বাজার নিয়ে আয়। ও, তা হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ না করতে হয়, তাই আম্মু আসবে। আমি শুধু পড়াশোনায় মন দিব। এমনিতেও কি কাজ করেন আপনি? সব তো আমিই করি। ওই রাগাবি না, বলে দিলাম। যা গিয়ে বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আয়, আর কাল থেকে আম্মু বাসায় রান্না করবে। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে যেতেই দেখি আমার শাশুড়ি আর শ্বশুর বসে আছে। ওনাদের দেখে অবাক হয়ে গেলাম। ওনাদের তো কালকে আসার কথা, তাহলে আজকে কেন? তারপর হাসি মুখে ওনাদের সাথে কৌশল বিনিময় করলাম। জান্নাত আপু গিয়ে রান্না করে সবকিছু ঠিক করলো। তারপর আমার শাশুড়ি গিয়ে রান্না করে নিল। খাবার খেতে সবাই একসাথে বসলাম। জান্নাত ওদের খোঁজ খবর নিতে লাগলো, আর এতদিন পর হাতের রান্না পেয়ে সমানে গিলে যাচ্ছি। তখন ওই জান্নাতের আব্বু বলে উঠল, জামাই, আমরা কি নাতনি নাতনির মুখ দেখবো না? ওনার এই কথা শুনে খাবার গলায় আটকে গেল। না ভিতরে যাচ্ছে, না বাহিরে ফেলতে পারছি। বড় বড় চোখ হয়ে গেল। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখি উনিও একইভাবে টাসকে খেয়ে আছেন। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, জি আসলে আপনার মেয়ে চাইতেছে পরীক্ষাটা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ও, তাহলে তো ভালোই। জান্নাত আপু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে আমার রুমে গিয়ে দেখি রুমে তালা ঝুলছে। তখন ওই জান্নাতের কাছে আসলাম। আমার রুমে তালা ঝুলছে কেন? কেন ঝুলতেছে জানিস না? যা গিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়। তাহলে চুপ করে খাটে শুয়ে পড়। ভাবলাম যাক, এবার উনি সোফায় থেকে দেখুক কত মজা সোফায় থাকাটা। এসব ভেবে আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। কিছুক্ষণ পর উনি পড়া শেষ করে এসে
আমার পাশে শুয়ে পড়লেন। অবাক হয়ে ওনার দিকে তাকালাম, আবার মনে মনে খুশিও হলাম যে ওনার পাশে শুতে পেরে। হঠাৎ মনে পড়লো ওই রাতের কথা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। কিরে, উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি সোফায় ঘুমাতে তোর সমস্যা হয়? আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে কোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানোর চেয়ে সোফায় ঘুমানো অনেক ভালো। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা।